আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য আমি রসায়ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায় হবে পঞ্চম, রাসায়নিক বন্ধন। আসলে আজকে আমরা বন্ধন নিয়ে আলোচনা করব। আমরা জানি তো বিভিন্ন প্রকারের বন্ধন হয়ে থাকে। হ্যাঁ, এটা আসলে আমাদের জীবনের সঙ্গে জড়িত, তাই না? আমরা যেমন ভাই বোনের সঙ্গে এক ধরনের বন্ধন থাকে, মায়ের সঙ্গে এক ধরনের বন্ধন থাকে, বাবার সঙ্গে এক ধরনের বন্ধন থাকে, বন্ধু বান্ধবীদের সঙ্গে এক ধরনের বন্ধন থাকে, তাই না? প্রত্যেকটি বন্ধনকে কিন্তু একই রকম বলা যায় না। হ্যাঁ, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে কিন্তু ওই সকল মৌলগুলো নিয়েই আমরা বন্ধন তৈরি করব। আমরা জানি মৌলসমূহের মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। কেউ হচ্ছে ধাতু, কেউ অধাতু, তাই না? কেউ নিষ্ক্রিয় গ্যাস। তো এই সকল মৌলগুলো যেমন ধাতু অধাতুর সাথে কেমন ভাবে বন্ধন গ্রহণ করবে, অধাতু অধাতুর সাথে কেমন বন্ধন গ্রহণ করবে, আবার ধাতু ধাতুর সঙ্গে কেমন ধরনের বন্ধন গ্রহণ করবে। হ্যাঁ, ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী? এই যে বিষয়গুলো নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা। তবে এই অধ্যায়ে আলোচনা করার পূর্বে আমাদের কয়েকটি জিনিস সম্পর্কে আজকে আলোচনা করতে হবে। আমি তোমাদেরকে আজকে জানাবো কয়েকটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে, এক, আমরা দেখব প্রথমটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন নিয়ে আমরা পড়ব। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। তারপরে দুইয়ে আমরা পড়ব যোজনী। যোজনী আমরা পড়ব। তিনে পড়ব যৌগমূলক। যৌগমূলক পড়ব এবং এদের যোজনী। এবং এদের যোজনী। এই তিনটি বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু। তবে আজকে আমি দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী নিয়েই আমাদের আলোচনার বিষয়। পরে যৌগমূলক এবং এদের যোজনী এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আমরা একটু দেখব যে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যোজ্যতা ইলেকট্রন, ইলেকট্রন কাকে বলে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ফলে সর্ববহিস্থ শক্তি স্তরে উপস্থিত ইলেকট্রন সমূহকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। কি বললাম প্রিয় শিক্ষার্থী? যোজ্যতা ইলেকট্রন হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের ফলে সর্ববহিস্থ শক্তি স্তরে উপস্থিত ইলেকট্রন সমূহকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। যেমন ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p1। অর্থাৎ তাহলে এর প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 3টি। অর্থাৎ প্রথমে আমরা 2টি দিয়ে দিব, তারপরে কয়টি? 8টি, এবং সর্বশেষ শক্তি স্তরে কয়টি? 3টি। তাহলে এই 3টি হলো এর যোজ্যতা ইলেকট্রন।
তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি বা যোজ্যতা ইলেকট্রন কয়টি? 3টি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেক কয়েকটি আলোচনা করতে পারি। দেখো, তোমরা ক্লোরিনের ক্ষেত্রে আলোচনা করতে পারো। ক্লোরিনের ক্ষেত্রে 17 দেখো 1s2 2s2 2p6 3s2 3p5 প্রথমে দুইটি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 7টি রয়েছে। তাহলে আমাদের যোজ্যতা ইলেকট্রন কত? 7। তাহলে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। আমরা আরেকটি দেখতে পারি। যদি আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে কত হলো? এখানে অলরেডি হয়ে গেছে 10। তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টি রয়েছে? দেখো, প্রথম শক্তি স্তরে 2টি, তৃতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি, চতুর্থ শক্তি স্তরে 2টি। তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টি রয়েছে? 2টি রয়েছে। তাহলে এই 2টি হলো ওই ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন। তো প্রিয় শিক্ষার্থী, বাকিগুলো তোমরা বাসাতে একটু চেষ্টা করবা, যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে ধারণা পাবে, তাই না? এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যোজনী। যোজনী কাকে বলে? আসলে যোজনী হচ্ছে কোনো মৌলের একটি শক্তি, তাই না, বা হাত, যেটাই বলো না কেন। আমরা যেহেতু বন্ধন তৈরি করব, বন্ধন তৈরি করতে গেলে আমাদের যোজনীর দরকার আছে। কারণ একটি মৌল আরেকটি মৌলের সঙ্গে সংযুক্ত হবে কার ফলে? যোজনীর ফলে। যতটি যোজনী থাকবে ঠিক ততই তার হার, ততই তার পাওয়ার, তাই না? হাত হিসেবে আমাদের পাওয়ার গণনা করা হয়। তো আমরা একটু যোজনীটা দেখি। যোজনী কি? যোজনী আমি বলতে পারি, প্রথমত 1 নম্বরে আমি বলতে পারি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনই হলো তার যোজনী। এটা বলতে পারি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন হলো তার যোজনী। সেক্ষেত্রে দেখো, আমরা যদি সোডিয়ামের কথা আলোচনা করি তাহলে আমরা দেখব 1s2 2s2 2p6 3s1 2 8 1, তাহলে এর যোজনী হবে 1। পরে আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি তাহলে দেখো 13 1s2 2s2 2p6 3s2 3p1, অর্থাৎ প্রথমে 2, দ্বিতীয় শক্তি স্তর 8, তৃতীয় শক্তি স্তর 3, তাহলে এর যোজনী হবে 3। বাট প্রতিটি মৌলের জন্য এই সংখ্যাটি কিন্তু প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? কারণ আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 7টি। তাহলে কি তার যোজনী হবে 7? না প্রিয় শিক্ষার্থী, তার যোজনী কখনোই 7 নয়। এই জন্য যোজনীর একটি উপযুক্ত সংজ্ঞা রয়েছে। তাহলে উপযুক্ত সংজ্ঞাটি কি বাবা, সেটাই আমরা এবার দেখব। তাহলে সংজ্ঞাটি হলো এমন যে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস
বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করার জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে হয় তার সংখ্যাকে ওই মোলের যোজনী বলে। শিক্ষার্থী একটু খেয়াল করো, বলা হলো কোন মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টক পূরণ করার জন্য অর্থাৎ 8টি ইলেকট্রন পূরণ করার জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে হয় বা যতগুলো ইলেকট্রন বর্জন করতে হয় তার সংখ্যাকে ওই মোলের যোজনী বলে। সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আমি সোডিয়ামের কথা আলোচনা করি তাহলে দেখব 1s2 2s2 2p6 3s1, এখানে 2টি, এখানে 8টি, এখানে কয়টি? 1টি। তাহলে এর সর্ববহিস্থ শক্তি স্তর কয়টি রয়েছে? 1টি ইলেকট্রন রয়েছে। তাহলে যদি 1টি ইলেকট্রন থাকে অষ্টক পূরণ করার জন্য 7টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো 7টি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে 1টি ইলেকট্রনকে যদি আমি সরিয়ে দিই তাহলে আমাদের গ্রহণ করার চেয়ে সরানোর প্রবণতাটা ভালো হবে, অর্থাৎ খুব সহজেই, সোজা কথা, খুব সহজেই আমি একটি ইলেকট্রন সরিয়ে দিতে পারি। তাহলে একটি ইলেকট্রন যখন আমি সরিয়ে দিব তখন এর গঠনটা হয়ে যাবে সোডিয়াম প্লাস হয়ে যাবে, তাই না? অর্থাৎ সোডিয়াম থেকে যখন একটি ইলেকট্রন বাদ দিব তখন হয়ে যাবে সোডিয়াম প্লাস, এবং এর ইলেকট্রন বিন্যাসটা তখন হয়ে যাবে 1s2 2s2 2p6, অর্থাৎ 2 আর 8। তাহলে এর যোজনী কত? তাহলে সোডিয়ামের যোজনী হচ্ছে 1। সোডিয়ামের যোজনী কত? 1। অনুরূপভাবে তুমি যদি প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে থাকো যে আমরা অ্যালুমিনিয়ামের কথাও যদি চিন্তা করে থাকি যে অ্যালুমিনিয়াম 13, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p1, অর্থাৎ এর সর্ববহিস্থ শক্তি স্তর কয়টি ইলেকট্রন? 3টি ইলেকট্রন, তাই না? তাহলে এর অষ্টক পূরণ করার জন্য কয়টি ইলেকট্রন গ্রহণ করতে হবে? 5টি ইলেকট্রন। তাহলে 5টি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে 3টি ইলেকট্রন অপসারণ করাই ভালো। এজন্য এই 3টি ইলেকট্রন তখন অপসারণ করে ফেলে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম তখন 3টি ইলেকট্রন অপসারণ করে হয়ে যায় অ্যালুমিনিয়াম 3+, অর্থাৎ 3টি ইলেকট্রন দিয়ে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়। তখন এর ইলেকট্রন বিন্যাসটি হয় 1s2 2s2 2p6। তাহলে এর যোজনী কত? তাহলে এর যোজনী হবে প্রিয় শিক্ষার্থী 3, তাই না? তো আমরা পরেরটি দেখব, যেমন স্যার তাহলে ক্লোরিনের কিভাবে করব? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, ক্লোরিনের কি করব দেখো। ক্লোরিনের বিষয়টা এমন হবে যে যেহেতু ক্লোরিনের কত? 17, 1s2 2s2 2p6 3s2 3p5, 2টি 8টি 7টি। দেখো প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে কিন্তু তার সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 7টি। তাহলে একে যদি আমি অষ্টক পূরণ করতে চাই তাহলে আমাকে কিন্তু 1টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, কিংবা আমার 7টি ইলেকট্রন অপসারণ করতে হবে। তাহলে 7টি ইলেকট্রন অপসারণের চেয়ে আমার 1টি ইলেকট্রন গ্রহণ করা সহজ। তো সেই ক্ষেত্রে ক্লোরিন কি করে? ক্লোরিন তখন
একটি ইলেকট্রন গ্রহণ করে পুরাই মাইনাস আয়নে পরিণত হয়, তখন এখানে 18 হয়ে যায়, তাই না? 17 থেকে কি হয়ে যায় বাবা? 18 ইলেকট্রন চলে আসে, তাই না? সেক্ষেত্রে আমি ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ 2 8 8। অর্থাৎ এই মৌলটি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে সে তার স্থিতিশীলতা অর্জন করলো। তাহলে ইলেকট্রন নিয়েছে কয়টি? একটি ইলেকট্রন নিয়েছে, একটি। এই জন্য এই ক্লোরিনের যোজনী হয়ে গেল তখন 1। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম প্রিয় শিক্ষার্থী? আমরা এখান থেকে শিখলাম যে মৌলসমূহ আসলে যৌগ গঠন করার ক্ষেত্রে বা ইলেকট্রন বিন্যাস করার ফলে সর্বপরিচিত শক্তি স্তরে অষ্টক পূরণ করার জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ বর্জন, আবার কিছু কিছু ক্ষেত্রে মৌলসমূহ নিজেদের মধ্যে যখন বন্ধন গঠন করে তখন শুধু গ্রহণ বর্জন না করেও আবার শেয়ার করে থাকে, ইলেকট্রন শেয়ার করে থাকে তার সর্বপরিচিত শক্তি স্তরে অষ্টক পূরণ করার জন্য। সেই সকল ইলেকট্রন সংখ্যাকেই বলা হয় ওই মৌলের যোজনী। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা যোজনী সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। আমি আগামী ক্লাসে এই যোজনী কত প্রকার, কি কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সে যোজনীগুলো আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ, আর যৌগমূলক নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ।